আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 দারুণ দুটি ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত ম্যাচ বিশ্লেষণ টক শোতে পৃষ্ঠপোষকতায় আছে আনান সিটি এবং সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন সেলিম, বিপ্রতীপ। আজ আমরা আলোচনা করব পর্তুগাল দুর্দান্ত ফুটবল খেলে 2-1 ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়াকে, আর স্পেন 3-0 ব্যবধানে হারিয়েছে অস্ট্রিয়াকে। দুই দল তারা নিশ্চিত করেছে রাউন্ড অফ 16-এর টিকিট। আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব পর্তুগাল স্পেন তাদের জয়ের রহস্য কী এবং তাদের এই দুইটি ফলাফল রাউন্ড অফ 16-এর কতটা প্রভাব ফেলতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতে যেতে চাই দুইজন গেস্টের কাছে। আজ আমরা ক্রোয়েশিয়া বনাম পর্তুগালের ম্যাচটি নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি পর্তুগাল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং 2-1 গোলে জয়লাভ করেছে। তা আমি দুইজন গেস্টের কাছে জানতে চাই দুই দলের শুরুটা কেমন ছিল, বলবেন সেলিম? জি, ধন্যবাদ হিমেল ভাই আপনাকে। আরসিটিভি আয়োজিত আজকের এই ফুটবল বিশ্লেষণ আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ম্যাচে আমরা প্রথম থেকে যেটি দেখেছি, তারা উভয় দলেই 4-2-3-1 ফরমেশনে তাদের দল সাজিয়েছে। তো এই ক্ষেত্রে পর্তুগাল শুরু থেকে একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছে এবং সচরাচর যেটা দেখা যায় ক্রোয়েশিয়া একটু ডিফেন্স খেলার চেষ্টা করেছে শুরুতে। পর্তুগালের এখানে ব্রুনো ফার্নান্ডেজ, তারপর হচ্ছে রাফায়েল লিও এবং নেতোর অধীনে আক্রমণ ভাগ অনেক আক্রমণাত্মক ছিল। এবং ক্রোয়েশিয়ার ক্ষেত্রে দেখা যায় তারা পেরিসিস, তারপরে সতেলোর এদের অধীনে রক্ষণভাগ খুব সামলিয়েছে এবং পর্তুগাল খুব ছোট ছোট পাসের মাধ্যমে তাদের রক্ষণভাগকে খুব ব্যস্ত রেখেছিল। এবং এক্ষেত্রে শুরুতে পর্তুগালকে একটু আক্রমণাত্মক এবং ক্রোয়েশিয়াকে একটু রক্ষণাত্মক হিসেবেই দেখা যায় বলে আমি মনে করি। ধন্যবাদ হিমেল ভাই আপনাকে এবং আরসিটিভি আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি বলতে চাই যে এখানে খেলার প্রথম 20 মিনিট ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম 20 মিনিটের মধ্যে আমি যদি বলি যে পর্তুগাল অনেক কয়টি গোল করার চেষ্টা করেছে। তাদের দ্রুত বল পাসিং এবং উইং ব্যবহার করে বেশ কয়েকটি আক্রমণ তারা তৈরি করেছিল এবং ক্রোয়েশিয়া তাদের ডিফেন্স লাইন যথেষ্ট শক্তিশালী করার মাধ্যমে সেই আক্রমণগুলোকে ঠেকিয়ে দিয়েছে। কিন্তু ক্রোয়েশিয়া যে আক্রমণ করেনি এমনটাও না। ক্রোয়েশিয়া তাদের মিডফিল্ড এবং আক্রমণ লাইন ব্যবহার করে অনেক সুন্দর কয়েকটি আক্রমণ আমাদেরকে উপহার দিয়েছে। এক্ষেত্রে বলতে পারবো যে আমি দুই দলই তাদের প্রথমার্ধে এবং খেলার প্রথম শুরুর দিকে অনেক ভালো খেলা আমাদেরকে উপহার দিয়েছে। স্কোর লাইন 2-1 হলেও ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত লড়াই করেছে। আমি দুইজন গেস্টের কাছে জানতে চাই যে দুই দল তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন। জি সেলিম। আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাই যে ক্রোয়েশিয়া এবং পর্তুগালের যে ম্যাচটি হয়েছিল প্রথমার্ধে কিন্তু কোনো গোল হয়নি। তো দুই দলে গোল শূন্য ছিল। তারপরে নিয়মিত বিরতিতে যাওয়ার পর এবং ক্রোয়েশিয়ার কোচ জিলাটকো ডেলিচ তিনি তাদের প্লেয়ারদেরকে একটু আক্রমণাত্মক খেলার জন্য উৎসাহিত করেন এবং দেখা যায় যে 53 মিনিটের মাথায় ইভান পেরিসিচ প্রথম গোলটি পান এবং এই পাওয়ার সাথে সাথে তাদের কনফিডেন্স অনেক বেড়ে যায়। তারপর থেকে তারা একটু ডিফেন্সিভ রেখে ছোট ছোট পাসের মাধ্যমে উইং ব্যবহার করে তারা পর্তুগালের ডিফেন্সকে একটু দুর্বল করার চেষ্টা করেছিল, ব্যস্ত রাখার চেষ্টা করেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পর্তুগালের একটি পেনাল্টি পায়। তো রোনাল্ডো সেই পেনাল্টিতে গোল করেন এবং তারপর সমতায় আসেন। তারপরে অনেক নাটকীয়তা দেখা যায়। সেখানে আমরা দেখি তাদের 3টি গোল অফসাইড হয়েছিল ক্রোয়েশিয়ার অফসাইড। তারপরে পর্তুগালেরও একটি গোল অফসাইডে ছিল। সো এর মাধ্যমে দেখা যায় যে দুটি দলেই খুবই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল এবং গোল দেওয়ার চেষ্টা করেছিল, জয় পাওয়ার চেষ্টা করেছিল। বিপ্রতীপ। জি, আমি বলবো যে ক্রোয়েশিয়া গোল করার পরেও তাদের অভিজ্ঞতার কারণে তারা একটু পিছিয়ে পড়েছিল।
প্রথমার্ধে যখন গোল না হলো সেক্ষেত্রে ক্রোয়েশিয়া আক্রমণাত্মক খেলার মাধ্যমে একটি গোল ছিনিয়ে নেয়, কিন্তু সেটি তারা টিকিয়ে রাখতে পারেনি। 68 মিনিটে যে সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টিতে গোল করে বসে। এটি অবশ্যই তাদের আত্মবিশ্বাসকে একটু নামিয়ে দিয়েছিল এবং এটি শেষ পর্যন্ত দেখা যায় যে পর্তুগাল আবার হচ্ছে এক্সট্রা টাইমে যে একটি গোল করে বসে। কিন্তু ক্রোয়েশিয়া যে শেষ পর্যন্ত হাল ছাড়েনি তার প্রমাণ পাওয়া যায় যে লাস্ট যখন একেবারেই শেষ মুহূর্তে এক্সট্রা টাইমে 10 মিনিট চলতেছে সেই মুহূর্তে একটি আবার গোল হয়েছিল, যে কিন্তু দুর্ভাগ্যবশত সেটি একটি Offside অফসাইড আর কি। আমরা দেখতে পাই। কিন্তু সেই গোলটি যদি না হতো তারা একটি দুর্দান্ত খেলা আমাদেরকে উপহার দিয়েছে এবং আমি বলবো যে ক্রোয়েশিয়া যথেষ্ট ভালো খেলেছে। তারা 2বার হচ্ছে সেমিফাইনালে খেলেছে, কিন্তু এখনও তাদের অনেক কিছু শেখার বাকি আছে। এইসব হচ্ছে গোল খাওয়ার পরে কিভাবে তাদের এইসব কিছু ট্যাকেল করবে। আজকে কিন্তু লুকা মদ্রিচের মানে ক্রোয়েশিয়া তাদের সবচেয়ে লিজেন্ডারি যে প্লেয়ার ছিলেন তার আজকে শেষ ম্যাচ আর কি হলো আর কি বলতে পারি আমরা। সে কিন্তু 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছে। হ্যাঁ, তার ক্যারিয়ার কিন্তু অনেক বড় বড় পুরস্কার আছে এবং ক্রোয়েশিয়াকেই সুসংগঠিত করে নিয়ে আসছে কিন্তু প্রতিটা বিশ্বকাপে খেলায় কিন্তু এই লুকা মদ্রিচ মানে তাদের সবচেয়ে মার্কিং করা প্লেয়ার। এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথেও কিন্তু একই দলে কিন্তু খেলেছে প্রায় 6 বছর খেলেছে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে রাইট 6 বছর। রাইট। তো আজকে আমাদের একটা লিজেন্ডারি একজন প্লেয়ারের বিদায় হলো, এটাই আসলে প্রকৃতির নিয়ম। হবে এটা, আমরা হয়তো এই বিশ্বকাপে আমরা আরও বেশ কিছু লিজেন্ডারি প্লেয়ারের বিদায় দেখতে পারবো আর কি। So, আমি কিছু বলতে চাই এক্ষেত্রে। তো জি, জি। এই ক্ষেত্রে হচ্ছে লুকা মদ্রিচও আজকে শেষ খেলা হতে পারতো বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো শেষ খেলা হতে পারতো। তো আমরা জানি যে নক্ষত্রেরও পতন হয়। সো এই ক্ষেত্রে দুইজনই তারকা এবং দুইজনেই হচ্ছে একই সাথে 6টা বছর 6টা মৌসুম তারা রিয়াল মাদ্রিদে খেলেছিল এবং 4টি মৌসুম তারা জয়লাভ করেছিল। তো আজকে যে দল হারতো তাকে আজকে রিটায়ার্ড হইতেই হতো, কারণ দুজনেরও বয়স অনেক বেশি, তো 40-41 কোটায়। তো এক্ষেত্রে দেখা যায় যে রোনাল্ডো আজকে যেহেতু জয় পেয়েছে, তো স্পেনের সাথে তার স্পেন যে আজকে যেহেতু জয়লাভ করেছে, তো স্পেনের সাথে তার নেক্সট খেলা হতে চলেছে। তো লুকা মদ্রিচের জন্য একটু ব্যাড লাক এবং যেহেতু ম্যাচ অনেক নাটকীয়তার মাধ্যমে এগিয়েছে, তো আজকের মানে ভাগ্যটা আজকে শেষ পর্যন্ত লুকা মদ্রিচের দিকে হাসেনি। সো এইটাই আমি বলবো আর কি। আমি একটু এখানে অ্যাড করতে চাই সেলিমের সাথে। রোনালদো এবং হচ্ছে লুকা মদ্রিচ তারা দুজনেই অনেক ভালো প্লেয়ার। তারা দুজনেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে, তারা একে অপরের অনেক বন্ধু। তারা এখন তারা প্রতিপক্ষ হিসেবে খেললেও তাদের ক্লাব ফুটবলে অনেকগুলো ট্রফি একসাথে তারা জিতেছে এবং তারা অনেক সুন্দর করে হচ্ছে আমাদেরকে অনেকগুলো খেলা উপহার দিয়েছে। কিন্তু আজকে একজনকে তাদেরকে বিদায় নিতেই হতো, কারণ এটাই হচ্ছে বিশ্বকাপের নিয়ম। এখানে দুজনেই চেষ্টা করেছে এই জিত যেন তাদের নিজের ঘরে নিয়ে যেতে পারে এবং হচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু একজনকে তো চলে যেতেই হবে। সেক্ষেত্রে হচ্ছে আজকে লুকা মদ্রিচের ভাগ্যটা আসলেই খারাপ ছিল বলবো আমি। দুজন গেস্টের কাছে আবার যেতে চাচ্ছি। ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় ছিল বলে মনে করছেন আপনারা? আমার কাছে মনে হয় যে প্রথম গোল দেওয়ার পর পর্তুগাল যে হচ্ছে তাদের মিডফিল্ড আরও বেশি সুসজ্জিত হয়ে অ্যাটাক করতে পেরেছে এবং দ্বিতীয় গোলটি হওয়ার পর সেখানে আর কোনো অপশন ছিল না ক্রোয়েশিয়ার কাছে। এক্ষেত্রে আমি বলবো যে রবার্ট মার্টিনেজ যে পর্তুগালের কোচ, তিনি অনেক ভালো একটি রোল প্লে করেছে। গঞ্জালো রামোস যিনি দ্বিতীয় গোলটি দিয়েছে এবং হচ্ছে তিনি অনেক ভালো একজন অ্যাটাকার হিসেবে আমরা জানি। এবং আমি সেখানে বলবো যে ক্রোয়েশিয়া এরপরে অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু তারা আর পেরে উঠতে পারেনি, কারণ তাদের কাছে সময় ছিল না। সময় একটি বড় একটি ফ্যাক্ট এবং এমন না যে হচ্ছে পর্তুগালের ডিফেন্স অনেক খারাপ, তারা অনেক ভালো ডিফেন্ড করতে পেরেছিল যে কাউন্টার অ্যাটাকগুলো এসেছিল ক্রোয়েশিয়ার কাছ থেকে। এক্ষেত্রে আমার মনে হয় যে যে দ্বিতীয় গোলটি হয়েছে সেটি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। আপনার যেটা কথা বললেন সময়টা নিয়ে আমি একটু বলতে চাই। আমরা আজকে দেখেছি কিন্তু রেফারি যে খেলার যে অতিরিক্ত সময় ছিল তার থেকে কিন্তু অনেক বেশি সময় হয়তো নিয়ে গেছে রেফারি। হয়তো তার কাছে মনে হয়েছে যে হয়তো আমরা অতিরিক্ত সময় প্লেয়াররা নষ্ট করেছে, যার জন্য প্রায় দেখেছি যে 5 থেকে 6 মিনিট কিন্তু
আপনার খেলাটা বড় হয়েছে। মানে যেখানে আপনার সময় দেওয়া ছিল 10 মিনিট, সেখানে কিন্তু গেছে প্রায় 15 থেকে 16 মিনিট গেছে এক্সট্রা টাইম। হ্যাঁ, এখানে হচ্ছে কারণ তার মাঝে একটি গোল হয়েছিল যেটাই পর্তুগাল দিয়েছিল, জি। এবং এরপরে তারা সেলিব্রেশনের জন্য কিছু সময় তো চলেই যায়। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার কাছে একটু কামব্যাক যদি তারা করতে চায়, তাদের একটু টাইম কম হয়ে যাবে বলে রেফারি মনে করেছিল। এই জন্য হয়তো তারা সময়টা নির্ধারিত যে এক্সট্রা টাইম ছিল সেক্ষেত্রেও তার থেকেও তারা বেশি সময় দিয়েছে, যেন হচ্ছে ক্রোয়েশিয়া একটি লেভেল প্লেয়িং ফিল্ড সেট করতে পারে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে আসলে দ্বিতীয়ার্ধেকেই বলতে হয়, কারণ প্রথমার্ধে আমরা দেখেছি উভয় দলে হচ্ছে 0-0 ছিল। তারপর দ্বিতীয়ার্ধে যখন শুরু হয় 53 মিনিটের মাথায় ইভান পেরিসিচ প্রথম গোলটি করেন ক্রোয়েশিয়ার হয়ে। তারপরে 68 মিনিটের মাথায় রোনাল্ডো একটা দুর্দান্ত একটা পেনাল্টির মাধ্যমে গোল আদায় করে নেন। তারপরে স্কোর 1-1 হয়ে যায়। তারপরে বিভিন্ন নাটকীয়তা আমরা দেখি, নাটকীয়তা একদম শেষ পর্যায়ে পর্যন্ত গিয়েছিল। তো এই ক্ষেত্রে যে টার্নিং পয়েন্ট ছিল তার মধ্যে একটি টার্নিং পয়েন্ট হলো রবার্তো মার্তিনেজ। তিনি একজন দক্ষ কোচ, তিনি অনেক সাবস্টিটিউশনে অনেক পরিবর্তন এনেছিলেন। তিনি গনসালোকে অ্যাড করেছিলেন। তো তিনি হচ্ছে এখানে দ্বিতীয় গোলটি করেন হচ্ছে একদম যখন হচ্ছে 96 মিনিটের মাথায় বা 94 মিনিটের মাথায়, যখন একদম অ্যাডেড টাইমে গোলটি আদায় করে নেন। তারপর তো 2-1 হয়ে গেল। তারপরে এর মাঝে হচ্ছে ক্রোয়েশিয়া আরও 2টি অফসাইড করে, এই অফসাইডগুলো বাতিল হয়ে যায়। এবং সবচেয়ে বেশি অফসাইড নিয়ে বিতর্কটি হয়েছিল একদম শেষ পর্যায়ে অ্যাডেড টাইমে। যদিও 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, তবুও ম্যাচ 6-7 মিনিট এক্সট্রা আরও গিয়েছিল। তো শেষ পর্যায়ে যখন আমি যদি বলি এক্ষেত্রে মেটানোভিচ আর হচ্ছে এদিকে ভিয়েগা উভয় হেডিং করতে গিয়েছিল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে যে মেটানোভিচের ভিআরের মাধ্যমে দেখতে পাই, এবং বলে একটা আধুনিক যন্ত্র লাগানো থাকে, আমরা জানি সব কিছু স্ক্যানিং করার মাধ্যমে দেখতে পাই মেটানোভিচের মাথায় একটু হালকা টাচ হয়েছিল। ভিয়েগার একটু হেডেড হয়ে সেটা হচ্ছে পাসালিকের মাধ্যমে সেটা একদম সেই গভারদিলের মাধ্যমে গোল আদায় করে নেয়। তো এক্ষেত্রে এটা ক্রোয়েশিয়া আপিল করেছিল যে এটা গোল, কিন্তু আসলে ভিআরের মাধ্যমে এবং ডিসিশন রিভিউয়ের মাধ্যমে রেফারি জানিয়ে দিয়ে যে এটা আসলে গোল হয়নি, এটা অফসাইড হয়েছে। সো এটাই আসলে ম্যাচের মূল বিতর্কের বিষয় ছিল। যদি তারা গোল পেয়ে যেত তাহলে তাদের উভয় পক্ষের গোল হতো 2-2। এক্ষেত্রে পেনাল্টি শুটআউটও যেহেতু হতে পারতো। তো এক্ষেত্রে এইটাই আজকের ম্যাচের মূল টার্নিং পয়েন্ট, শেষে পর্যায়ে গোল বাতিল হওয়ার। তবে খেলাটি ছিল কিন্তু চরম আকারের, মানে আপনার রোমাঞ্চ। হ্যাঁ, প্রতিটি মুহূর্তে কিন্তু দেখছি যে পর্তুগাল তাদের যে খেলাটি করছে ক্রোয়েশিয়ার সাথে, মারাত্মক একটি উত্তেজনাপূর্ণ খেলা আমরা দেখেছি আর কি। এবং সবাই দর্শকরা বলতে পারি যে খেলাটি আসলেই উপভোগ্য করেছে। হ্যাঁ, উপভোগপূর্ণ খেলা হয়েছে আর কি। জি, শেষের দিকে তো অবশ্যই নাটকীয়তা অনেক ছিল, তো এটা আমরা তো দেখেছি। তো এক্ষেত্রে যেই আমি বলতেছি বারবার, সেটা হচ্ছে যে শেষের দিকে গোল বাতিল হওয়ার এই সিদ্ধান্তটি আসলে ভিআরের মাধ্যমে কিভাবে যায়, এটা তো একটা অফসাইডের ডিসিশন রিভিউর মাধ্যমে কিভাবে নেয় রেফারি। সো এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আরও হবে। যেহেতু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আছে, প্রযুক্তির যুগে আমরা আর কি, যেহেতু আমার খেলাগুলি হচ্ছে, তো সেটা নির্ধারিত যে তারা যে সিদ্ধান্তটি দেয় সেটা কিন্তু ভুল হয় না। ফুটবলের অনেক আমরা ল অ্যাড হয়েছে, আমরা দেখেছি বিশ্বকাপের অনেক আইন আমাদের অ্যাড হয়েছে, যেগুলো আমরা আসলে এখন পর্যন্ত হয়তো বা আমরা দর্শকরা পুরোপুরি জানি না বলে আমরা হয়তো মন্তব্য করে ফেলি, কিন্তু তারা তাদের আইনের মধ্যে থেকে কাজগুলি করে। জি, এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাবো যে হচ্ছে যদি এই বিতর্কিত গোলটি গোল হিসেবে ধরে নেওয়া হতো তাহলে কিন্তু খেলাটি এক্সট্রা 30 মিনিট যে খেলা সেখানে চলে যেত। এবং এখানে একটা টার্নিং পয়েন্ট ছিল যে আমাদের রোনালদো কিন্তু তখন সাবস্টিটিউশনে নেমে গিয়েছিল। তো স্টার প্লেয়ার হিসেবে যে পর্তুগালের রোনালদো সব থেকে বেশি হাইপ। সো রোনালদো যখন নেমে যাবে তখন কিন্তু হচ্ছে খেলাটায় আমি বলবো যে ক্রোয়েশিয়া হয়তোবা এগিয়ে থাকতো, এবং যে ক্রোয়েশিয়ার যে কোচ তিনি হয়তো শেষ পর্যন্ত এটাই চেয়েছিলেন যেন গোলটি গোল হিসেবে কাউন্ট করা হয়, অফসাইড না ধরা হয়। এবং এটা অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারতো যদি হচ্ছে এটি গোল হিসেবে দিয়ে দেওয়া হতো, এবং আজকে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। যে কারণ খেলাটি তখন অতিরিক্ত সময় যাইতো, অতিরিক্ত সময় রেজাল্ট না হলে
তখন সেটা পেনাল্টিতে penalty যাইতে shootout-এ পারতো। চলে যেত। হ্যাঁ, সব কিছু মিলে আর কি খেলার পরিবর্তন হওয়ার সুযোগ ছিল। তো আমি এখানে একটু অ্যাড করতে চাই যে এখানে আসলে মেটানোভিচের যে ভিএর মাধ্যমে দেখানো হয়েছে যে হালকা টাচ, তো এটা একটু লেগেছিল যদিও। তো এখানে যদি ভিএগার হচ্ছে যদি টাচটা ইচ্ছাকৃতভাবে না লাগতো, তো তিনি তার যদি ইচ্ছাকৃতভাবে লাগতো টাচটা, তাহলে হয়তো এটা আসলে গোল হতে পারতো, কিন্তু তিনি আসলে মাথাটা একটু ঝুঁকেছিল এবং টাচটা হচ্ছে আসলে উইলিংলি হয় নাই। সো এক্ষেত্রে অপরদিকে দেখা যায় যে তাদের অফসাইডও হয় নাই, তো সেক্ষেত্রে রেফারি এটিকে গোল বাতিলও করেছে আর কি। আমরা এবার স্পেন এবং অস্ট্রিয়া খেলাটি নিয়ে আলোচনা করব। দুইজন গেস্টের কাছে জানতে চাই দুই দলের খেলার পরিকল্পনা এবং তাদের কৌশলগত পার্থক্য কি কি ছিল। আমি অস্ট্রিয়া সম্পর্কে বলতে চাই যে অস্ট্রিয়া ডিফেন্সিভ লাইন আউট অনেক শক্তিশালী। তারা 4-2-3-1 ফরমেশনে আজকে খেলতে নেমেছিল এবং তারা স্পেনের অনেকগুলো অ্যাটাক আটকে দিয়েছিল। তারা আমি বলবো যে হচ্ছে অস্ট্রিয়ার যে গোলকিপার ছিল স্লেগার, সে অনেকগুলি আজকে গোল সেভ করেছে। স্পেনের অ্যাটাকার যেমন লামিন ইয়ামাল, মিকেল ওয়ারসাবাল, তারা অনেকগুলো গোল, প্রায় 10টির মতো অন দ্য গোল শ্যুট করেছিল, যেগুলো তাদের গোলকিপার মানে মোটামুটি অনেকগুলো আটকে দিয়েছিল প্রায়। কিন্তু তবুও তাদের হচ্ছে ডিফেন্সিভ লাইন আপ অনেক মানে ভেঙে গিয়েছিল, কারণ একের পর এক গোল আসতেছিল। কিন্তু তাদের ডিফেন্সিভ লাইন আপ যে একেবারে খারাপ সেটা আমি বলবো না। বিগত খেলাগুলোতে দেখা যায় যে অস্ট্রিয়া আর্জেন্টিনার সাথে খেলেছে, তারা হচ্ছে একটি অনেক সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে। তাদের সাথে অনেক ডিফেন্সিভ লাইন দিয়েই কাউন্টার অ্যাটাকে যে যাওয়ার যে চেষ্টা করেছিল সেটি অনেক কাজে দিয়েছিল। জর্ডানের সাথে তারা জিতেছিল 3-1 ব্যবধানে এবং আলজেরিয়ার সাথে তারা 3-3 গোলে ড্র করেছিল। তো অস্ট্রিয়া যে একেবারেই ফেলে দেওয়ার মতো একটি দল সেটি না। তাদের ডিফেন্সিভ লাইন আপ অনেক ভালো ছিল। তারা অ্যাটাকে হয়তোবা সেভাবে যেতে পারেনি, কারণ হচ্ছে তারা ডিফেন্স থেকে বের হতে পারেনি। একের পর এক আক্রমণ স্পেন থেকে আসছিল এই জন্য। এবং তাদের গোলকিপারের কথা না বললেই নয়, সে অনেকগুলো গোল সেভ করেছে, মানে অনেকগুলো যেগুলো গোল হয়ে যেত, জালে জড়িয়ে যেত, সেগুলো সে সেভ করেছে। সেলিম। জি, আমি স্পেনের সম্পর্কে বলতে চাই। তো আমার মনে হয় যে স্পেন এমন একটা টিম, খুবই শক্তিশালী, আমরা সবাই জানি। কিন্তু একটা মজার বিষয় জানিয়ে রাখি, স্পেন এবারের বিশ্বকাপে যত না গোল করেছে 3টির অধিক, প্রতি ম্যাচে 2-3টি করে 4টি করে গোল করেছে। এবং বিগত 14 সালে, 18 সালে এবং 22 সালে যে বিশ্বকাপে স্পেন টোটাল গ্রুপ স্টেজে করেছিল মাত্র 3টি গোল, সবগুলো মিলে। সো আজকের ম্যাচেই স্পেন দেখতে পেয়েছেন যে 3টি গোল করেছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা তো বলতে পারি যে স্পেন এবারে অনেক শক্তিশালী একটি দল। আরেকটা মজার বিষয় যে স্পেন এবারের বিশ্বকাপে কোনো গোল কনসিড করেনি। তো বাকি সব দলে গোল কনসিড করেছিল, কিন্তু স্পেন এই ক্ষেত্রে করেনি। তো স্পেনের হচ্ছে খুবই সংগঠিত একটা দল লুইস ডি লা ফুয়েন্তের নেতৃত্বে। তো এখানে স্পেন যে ফরমেশনে তারা খেলিয়েছিল সেটা হলো 4-1-2-3। সো এই ফরমেশনে দেখা যায় যে তারা ডিফেন্সে 4 জন রাখতেছে এবং এক ফরওয়ার্ডে তারা 3 জনকে রাখতেছে, অর্থাৎ তারা ডিফেন্সিভও সামলাবে, তারা অ্যাটাকিংও যাবে। সো তারা শুরু থেকেই কিন্তু ম্যাচের শুরু থেকে আমরা দেখেছি যে তারা খুব আক্রমণাত্মক খেলাটি খেলেছে। ম্যাচের প্রথম দিকেই প্রথম 8 মিনিটেই লামিন ইয়ামালের একটা গোল আসে, সেটা কিন্তু অফসাইড হয়ে যায়। সো এক্ষেত্রে গোল অফসাইড হলেও তাদের একটা কনফিডেন্স শুরু থেকেই থাকে। তারপরে 36 মিনিটের মাথায় যে ওয়ারসাবালের একটা গোল হয়, তো তারপরে 66 মিনিটের মাথায় গোল হয়, তারপরে হচ্ছে শেষের দিকে একটা গোল হয়। তো এখানে হচ্ছে পেড্রো পরো, তারপর হচ্ছে এখানে ওয়ারসাবাল, এই দুজনে গোল করেছেন 3টি করে, সব মিলে 3টি। তো ওদের যে রক্ষণভাগ ছিল তাদের কাছে অনেক প্রত্যাশা ছিল অপোনেন্ট টিমের কাছে, কিন্তু তারা সেভাবে আসলে প্রত্যাশিত ফলাফল দিতে পারেনি। অপোনেন্ট টিম তাদের ডিফেন্সিভ খেলাটি খেলেছে, কিন্তু তাদের মানে স্পেনের ম্যান টু ম্যান প্রেসিং, হাইলি প্রেসিং থেকে তারপর হচ্ছে ওয়াইড রেঞ্জ কাভার করে খেলা, উইং বেসিসে কাভার করে খেলা, তো এগুলো পরিকল্পিত খেলা। এবং লামিন ইয়ামালের কথা না বললেই নয়, লামিন ইয়ামাল খুবই, আমরা জানি যে 1-to-1 টাচে খুবই ভালো খেলে থাকে লামিন ইয়ামাল, এবং খুব এক্ষেত্রে লামিন ইয়ামাল খুবই অপোনেন্ট টিমের জন্য হুমকি স্বরূপ। সো লামিন ইয়ামাল তার স্বরূপ খেলাটাই দিয়েছে। তো এক্ষেত্রে সব কিছু মিলে আমার মনে হয় স্পেন একটা
সাংগঠিক এবং দলগত খেলা খেলেছে, রক্ষণভাগের দিক দিয়েও হোক, ডিফেন্সিভ দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আজকের এই ম্যাচে স্পেন তাদের ভারসাম্য বজায় রেখেছে আমার কাছে মনে হয়। স্পেনকে আমি বলবো যে হচ্ছে তারা অনেক অ্যাটাকিং একটা ম্যাচ খেলেছে আজকে। তারা দেখা যাচ্ছে যে অস্ট্রিয়াকে মিডফিল্ডের দিকে, মিডফিল্ড থেকে উঠতেই দেয়নি, তারা তাদের নিজেদের হচ্ছে দিকেই আটকে রেখেছিল। এবং অ্যাটাকিংয়ের মধ্যে লামিনে ইয়ামাল ছিল, মিকেল ওরাইজাবাল ছিল, তারা অনেক ভালো অ্যাটাক করেছে। তারা মিডফিল্ড থেকে বল যখনই পেয়েছে তারা সেটি হচ্ছে গোলবারে শ্যুট করেছে। এবং এর কারণে হচ্ছে অস্ট্রিয়ার ডিফেন্স যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তাদের অভিজ্ঞতা না থাকার কারণে তারা আটকে গিয়েছে। এবং আমি বলবো যে এখানে অবশ্যই স্পেন এবার অনেক শক্তিশালী একটা টিম, তারা অনেক ভালো খেলতেছে শুরু থেকেই, গ্রুপ পর্ব থেকেই তারা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে তাদের নিজেদের হচ্ছে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এবং এই ম্যাচেও তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি স্পেন আসলে বড় একটি দল এই বিশ্বকাপের, এবং বিশ্বকাপ পাওয়ার অন্যতম একটি দাবিদার। তো তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে তাদের খেলার যে রেজাল্ট, তারা কোনো এখন পর্যন্ত গোল কনসিভ করেনি। তাদের দলের বড় বড় নাম আছে, বেশ কিছু মানে প্রতিটা বলা যায় রিজার্ভ বেঞ্চে যারা আছে তারাও অনেক ভালো ভালো প্লেয়ার, যে খেলার এখন পর্যন্ত মানে বিশ্বকাপে নামার সুযোগ পায়নি, কিন্তু তারা ক্লাব ফুটবলে বড় বড় ক্লাবে খেলে। তো সেদিক থেকে দেখতে গেলে স্পেন আসলে খুব ভালো একটা চমৎকার দল। তো বলতেই হয় যে স্পেনের সাথে রাউন্ড অফ 16-এ খেলা কিন্তু পর্তুগালের। তো আমরা একটু যে বলতে পারি যে পর্তুগাল এবং স্পেন খেলাটি কেমন হতে পারে আপনাদের কাছে? প্রথমেই আমি বলতে চাই যে হচ্ছে পর্তুগাল এবং স্পেন দুই দলেই হচ্ছে তারকা প্লেয়ারে অনেকগুলো আসছে, এবং দুই দলেই দেখা যাবে যে আক্রমণাত্মক শুরু থেকেই খেলার চেষ্টা করবে আমি বলে। কিন্তু হচ্ছে দেখা যাবে যে ডিফেন্সিভ লাইন আপ যার স্ট্রং হবে, আমি মনে করি যে সেই টিমটি এগিয়ে থাকবে এক্ষেত্রে। কারণ পর্তুগালের আসতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, মানে ক্লাব ফুটবলে কিন্তু ওদের যে ক্লাব ফুটবল হয় লা লিগা, এই দুই দলের কিন্তু দুই দেশেরই কিন্তু প্লেয়ার খেলে। হ্যাঁ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বলেন, এই পর্তুগাল এবং স্পেন, এই দুই দলেরই প্লেয়ার বেশি খেলে। তো যাই হোক, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, যেহেতু তারা একসাথে সারা বছর থাকে। হয়তো তাদের জাতীয় টিমের খেলা তো খুব একটা বেশি থাকে না, কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু তারা ক্লাবেই সময় কাটায়। তো তাদের দুই দলেরই তাদের প্লেয়ারদের আর কি কোনটা স্ট্রং পয়েন্ট, কে কোন জায়গায় ভালো, কে কোন জায়গায় দুর্বল, সবই জানে। তো আশা করি যে আমরা স্পেন এবং পর্তুগাল ম্যাচটি আসলে অনেক জাঁকজমক হবে, এটা বলে আমরা মানে ধরে নিতেই পারি আর কি। জি, দেখেন হচ্ছে আমি আপনার সাথে একমত পুরোপুরি। এক্ষেত্রে পর্তুগালের বেশ কিছু প্লেয়ার লা লিগায় খেলেছেন। তাদের অন্যতম খেলোয়াড় রোনাল্ডো, তিনি হচ্ছে বিগত অনেক বছর তিনি হচ্ছে রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিয়েছেন। তিনি একজন তারকা প্লেয়ার। তাছাড়া অনেক প্লেয়ার আছে, যেমন রবিন ডিয়াস, তিনি ম্যানচেস্টার সিটিতে খেলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার হচ্ছে অভিজ্ঞতা রয়েছে। তারপর হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস, তিনি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকেন। তো এগুলো আসলে তারা যেহেতু বিশ্বের নামি দামি মানে লিগগুলোতে খেলে থাকেন, এক্ষেত্রে তাদের একটা অভিজ্ঞতা থেকেই থাকে। আর এক্ষেত্রে আবার স্প্যানিশ লা লিগা যদি বিশ্বের প্রথম এবং দ্বিতীয় এই দুই কাতারের মধ্যেই থাকবে আর কি। তো স্প্যানিশ লা লিগার মধ্যে লামিনে ইয়ামাল এখন এই প্রজন্মের একটা অন্যতম তারকা। তিনি যেভাবে খেলে থাকেন, ম্যান টু ম্যান প্রেসিং করে এবং 1-to-1 টাচে যে খেলে থাকেন, তো এটা আসলে অপোনেন্ট টিমের জন্য খুবই হুমকিস্বরূপ। তো তাছাড়া বিভিন্ন প্লেয়ার বর্তমানে হচ্ছে ওয়ারসাইবেল খুবই ভালো খেলতেছেন। তো সব প্লেয়ারে মোটামুটি খুব দারুণ ফর্মে রয়েছেন, এবং একটা টিম কতটুকু স্ট্রং সেটা আসলে নির্ভর করে তাদের বেঞ্চ স্ট্রেন্থ দেখেই আর কি। তো কতটুকু তাদের অনেক প্লেয়ার আজকে নামেই নেই আর কি বলা যায়, তাদের বেঞ্চ স্ট্রেন্থ অনেক বেশি। তো আসলে এক্ষেত্রে আমি একটু স্পেনকে এগিয়ে রাখবো পর্তুগালের চেয়ে, কারণ পর্তুগালের ক্ষেত্রে হচ্ছে রোনাল্ডোর শেষ বিশ্বকাপ এবারে হতে চলেছে, আলাদা একটা চাপ। তো চাপটি আবার তাদের নকআউট স্টেজে সাম্প্রতিক পারফরমেন্স খুব একটি ভালো না। অপরদিকে স্পেনের কিন্তু একটু এগিয়ে রাখতে হবে আর কি, পর্তুগালের চেয়ে একটু এগিয়ে রাখতে হবে। তারা 2023 সালে নেশনস লিগ কাপ জিতেছেন, তারপরে 2024 সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্বকাপের নকআউট স্টেজে উঠেছেন। তো এক্ষেত্রে তারা তাদের ভারসাম্য সব কিছু মিলিয়ে, গঠনগত দল সব কিছু মিলিয়ে হচ্ছে আমি বলতে পারি স্পেন হচ্ছে একটু এগিয়ে রাখবো আর কি। আমরা যদি প্রেডিকশনে যেতে চাই রাউন্ড অফ 16-এর, পর্তুগাল
এবং স্পেন খেলার গোল ব্যবধান কেমন হতে পারে সেলিম? আচ্ছা, যেহেতু এই ম্যাচটি একটু হাই ভোল্টেজ ম্যাচ, অন্যতম ফাইনালের আগে একটা ফাইনাল আর কি বলা যায়, জি, তো এক্ষেত্রে ম্যাচের প্রেডিকশন বলাটা আসলে একটু কঠিন হবে, তবে গোল স্কোরিংটা বেশি হবে, যেহেতু দুটি টিমই আক্রমণাত্মক এবং দুটি টিমই ইউরোপের টিম। কেমন হতে পারে আর কি তো এক্ষেত্রে গোল সংখ্যাটা? আমার মনে হয় স্পেন 3, পর্তুগাল 2। বিপ্রতীপ? সেলিম যেটি বললো, এখানে দুই দলই গোল দেওয়ার আক্রমণাত্মক খেলার প্রবণতা দেখা দিবে আমি বলে মনে করি। সেক্ষেত্রে আমার মনে হয় যে গোল ব্যবধানটি হতে পারে 4-2, 4-2। কারণ স্পেন অনেক আগে থেকে অনেকগুলো গোল করে এই পর্যন্ত এসেছে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।